স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আমরা এমন এক স্থাপত্য নিয়ে কথা বলতে চলেছি যা প্রায় সবার পরিচিত, আগ্রার তাজমহল। হুম। কিন্তু ওই পরিচিত ছবির পেছনের গল্পটা, নকশার গভীরতা আর কিছু হয়তো কম জানা তথ্য, সেগুলো নিয়ে আজ কথা বলবো। আমাদের কাছে এই বিষয়ের ওপর বেশ কিছু ভালো তথ্যসূত্র আছে। হ্যাঁ, আছে। আজকের আলোচনার লক্ষ্যটা শুধু তাজমহলের ইতিহাস বা সৌন্দর্য বলা নয়, বরং এর স্থাপত্যের পেছনের যে ভাবনা, প্রতীকী তাৎপর্য আর সময়ের সাথে এর যে টিকে থাকার লড়াইটা, সেটা একটু তলিয়ে দেখা। ঠিক। এটা তো শুধু একটা প্রেমের স্মৃতিস্তম্ভ নয়, তাই না? হুম। এটা একটা আস্ত স্থাপত্য বিস্ময় আর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশও বটে। একদম। তাহলে শুরু করা যাক একদম গোড়া থেকে। আমরা জানি পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মুমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে ১৬৩১ সালে এটা বানানোর আদেশ দেন। কিন্তু এই ভালোবাসার তীব্রতা ঠিক কতটা ছিল? হ্যাঁ, দেখুন, সমসাময়িক ঐতিহাসিকরা যেমন ধরুন আব্দুল হামিদ লাহোরী বা মোহাম্মদ সালে কাম্বো, এরা সবাই শাহজাহানের সেই গভীর শোকের কথা লিখেছেন। হুম। মানে শোনা যায় মুমতাজ মারা যাওয়ার পর সম্রাট নাকি প্রায় ১ সপ্তাহ কোনো রাজকার্যে অংশ নেননি। আর প্রায় ২ বছর ভাবুন, ২ বছর কোনো জাঁকজমকপূর্ণ পোশাক পরেননি বা সঙ্গীত শোনেননি। বাবা। এই গভীর শোক, এই ভালোবাসা, এটাই হয়তো এমন একটা স্থাপত্য তৈরির মূল প্রেরণা ছিল। তিনি জায়গাটাও বেছে নিয়েছিলেন খুব ভেবেচিন্তে, আগ্রার দক্ষিণে যমুনা নদীর তীরে। ও হ্যাঁ, রাজা জয়সিং প্রথমের কাছ থেকে জমিটা নেওয়া হয়েছিল, তাই না? হ্যাঁ, ঠিক। বিনিময়ে তাকে আগ্রার কেন্দ্রে একটা বিশাল প্রাসাদ দেওয়া হয়েছিল। জায়গাটা কিন্তু বেশ কৌশলগত ছিল, একদম নদীর তীরে। আচ্ছা, এবার একটু এর বিশাল স্থাপত্যের দিকে নজর ফেরানো যাক। পুরো কমপ্লেক্সটা তো বিরাট, প্রায় ১৭ হেক্টর, প্রায় ৪২ একর জায়গা জুড়ে। বিশাল, হ্যাঁ। মূল সমাধি ছাড়াও তো আছে মসজিদ, অতিথিশালা, বাগান আর সবকিছুতেই একটা দারুণ প্রতিসাম্য বা সিমেট্রি, তাই না? এই সিমেট্রি কি মুঘল স্থাপত্যের একটা খুব পরিচিত বৈশিষ্ট্য? একদম ঠিক। মুঘল স্থাপত্যে এই প্রতিসাম্যের ব্যবহার খুব বেশি দেখা যায়। এটা আসলে ভারসাম্য আর শৃঙ্খলার প্রতীক। আর তাজমহলের নকশায় তো এই ব্যাপারটা চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। হুম। আপনি যদি খেয়াল করেন দেখবেন মূল সমাধিটা ধবধবে সাদা মার্বেলে তৈরি, কিন্তু কমপ্লেক্সের বাকি যে প্রধান ভবনগুলো, যেমন ধরুন মসজিদ আর তার একদম প্রতিরূপ যে অতিথিশালাটা, হ্যাঁ হ্যাঁ, জবাব যেটাকে বলে। হ্যাঁ, ওই জবাব বা অতিথিশালা, সেগুলো কিন্তু লাল বেলে পাথরে তৈরি। এটা শুধু দেখতে সুন্দর তা নয়, এর একটা কারণও আছে। কি কারণ? এই যে রঙের বৈপরীত্য, হ্যাঁ। কারণ সাদা মার্বেল পাথর তখন সবচেয়ে মূল্যবান আর পবিত্রতার প্রতীক হিসাবে ধরা হতো। তাই মূল সমাধির জন্য ওটা ব্যবহার করে এর গুরুত্ব, এর মর্যাদাটা বাড়ানো হয়েছে। আচ্ছা। আর অন্যদিকে লাল বেলে পাথর ছিল সেই সময়ের মুঘল স্থাপত্যের একটা খুব প্রচলিত উপাদান। রাজকীয় কিন্তু খানিকটা জাগতিক কাঠামো তৈরিতে ওটা ব্যবহার হতো। বুঝেছি। তাছাড়া এর নকশাতে আগের কিছু বিখ্যাত স্থাপত্যের অনুপ্রেরণাও কিন্তু আছে। যেমন? যেমন ধরুন সমরখণ্ডের গুর-ই-আমির, মুঘল বংশের প্রতিষ্ঠাতা তৈমুরের যে সমাধি, ও হ্যাঁ। আর দিল্লির হুমায়ুনের সমাধি, সেখান থেকে ওই চারবাগ বাগান আর অষ্টভুজাকার হাসত বেহেশত নকশার ধারণাটা নেওয়া হয়েছে। বাহ, দারুণ। এবার একটু মূল সমাধিটার বাইরের দিকটা দেখি। ওই যে আটকোনা কাঠামো, চারদিকে বিশাল খিলান দেওয়া প্রবেশদ্বার, ইভান বলে ওগুলোকে, হ্যাঁ, ইওয়ান। আর তার ওপরে ওই বিখ্যাত পেঁয়াজ আকৃতির গম্বুজটা, কি বিশাল, প্রায় ৭৫ ফুট উঁচু। আর একেবারে চূড়ায় একটা ফিনিয়াল আছে না, ওটা নাকি আগে সোনার ছিল। ঠিক ধরেছেন। মূল ফিনিয়াল বা চূড়াটা সোনারই ছিল, কিন্তু পরে ১৯বিংশ শতকের শুরুতে সম্ভবত ব্রিটিশরা ওটা সরিয়ে ফেলে। এখন যেটা আছে সেটা গিল্ট করা ব্রোঞ্জের একটা প্রতিরূপ। ও যায়, ওটা একটা পরিচিত ইসলামিক মোটিফ। আর চার কোণায় যে ৪টে মিনার রয়েছে, প্রতিটার উচ্চতা ১৩০ ফুটেরও বেশি। বিশাল। একটা মজার ব্যাপার বলি এই মিনারগুলো নিয়ে। বলুন তো, কি সেটা? সোজা দাঁড়িয়ে নেই নাকি? একদম। মিনারগুলো কিন্তু একেবারে লম্বভাবে দাঁড়ানো নয়, সামান্য বাইরের দিকে হেলানো। তাই নাকি? কেন? এটা একটা দারুণ ইঞ্জিনিয়ারিং কৌশল, যাতে যদি কখনো ভূমিকম্প বা অন্য কোনো কারণে মিনারগুলো ভেঙেও পড়ে, তাহলে যেন মূল সমাধির ওপর না পড়ে বাইরের দিকে পড়ে। বাবা, অবিশ্বাস্য। মানে
কতটা নিখুঁত পরিকল্পনা ভাবুন, নিরাপত্তার এত চিন্তা। হ্যাঁ আচ্ছা, আর ওই যে বাইরের দেওয়ালের কারুকাজ, মানে পাথরের মধ্যে পাথর বসানোর কাজ, পিয়েট্রা ডিউরা, ওটা নিয়েও তো অনেক কথা হয়। হ্যাঁ হ্যাঁ পিয়েত্রা ডিউরা বা পারচিনকারী অসাধারণ একটা কৌশল। সাদা মার্বেলের ওপর খাঁজ কেটে তার মধ্যে বিভিন্ন রঙের আধা মূল্যবান পাথর বসিয়ে নকশা তৈরি করা হয়। হুম। আর এই পাথরগুলো কোথা থেকে আনা হয়েছিল জানেন? শুধু ভারত থেকে নয়, তাই? কোথা থেকে? চীন থেকে জেদার ক্রিস্টাল, তিব্বত থেকে ফিরোজা, আফগানিস্তান থেকে ল্যাপিস লাজুলি, শ্রীলঙ্কা থেকে নীলহান্তমণি, এমনকি আরব থেকেও কার্নেলিয়ান আনা হয়েছিল। তার মানে তো তাজমহলের গায়ে পুরো দুনিয়ার ছাপ লেগে আছে। ঠিক তাই। এটা শুধু সৌন্দর্য নয়, তৎকালীন মুঘল সাম্রাজ্যের যে বিস্তার, তাদের যে বৈশ্বিক যোগাযোগ, সেটারও একটা প্রতিছবি কিন্তু। আর নকশাগুলো? ইসলামে তো প্রাণীর ছবি আঁকা বারণ, তাই না? হ্যাঁ একদম, সেই জন্যই সজ্জার মূল উপাদান হচ্ছে ক্যালিগ্রাফি বা লিপিশিল্প, জ্যামিতিক বা বিমূর্ত নকশা আর লতাপাতার মোটিফ। আচ্ছা। দেওয়ালের গায়ে কোরআনের আয়াত খুব সুন্দর থুলুত লিপিতে খোদাই করা আছে। এই ক্যালিগ্রাফির দায়িত্বে ছিলেন আব্দুল হক। শাহজাহান তাকে আমানত খান উপাধি দিয়েছিলেন। আমানত খান। এখানেও একটা দারুণ ব্যাপার আছে। যত উপরের দিকে লেখা, অক্ষরগুলো তত সামান্য বড় করে লেখা হয়েছে, কেন? যাতে নিচ থেকে যখন দর্শক দেখবে তখন যেন অক্ষরগুলো সঠিক অনুপাতে মনে হয়, ছোট বা বিকৃত না লাগে আর কি। ওহ, বাহ! অপটিক্যাল ইলিউশন একরকম। হ্যাঁ, বলতে পারেন। এমনকি ভেতরের গম্বুজের নিচে আমানত খানের স্বাক্ষরও পাওয়া যায়। সেখানে তিনি নিজেকে তুচ্ছ সত্তা বলে উল্লেখ করেছেন। দারুণ তো। শিল্পীর মেধা আর বিনয় দুটোই প্রকাশ পাচ্ছে। আচ্ছা, এবার একটু ভেতরে যাওয়া যাক। মূল কক্ষটাও নাকি অষ্টভুজাকার। হ্যাঁ, ভেতরের মূল কক্ষটি একটি অষ্টভুজ। এর ঠিক কেন্দ্রে রয়েছে মুমতাজ মহলের নকল সমাধি বা সেনোটাফ, আর কার পাশে শাহজাহানের সেনোটাফ। নকল সমাধি মানে আসল কবর? আসল কবরগুলো ঠিক এর নিচের তলার একটা কক্ষে রয়েছে। সেটা অবশ্য সাধারণত দর্শকদের জন্য খোলা থাকে না। ও আচ্ছা। এই সেনোটাফগুলো ঘিরে একটা অসাধারণ কারুকার্য করা মার্বেলের জালি বা পর্দা রয়েছে। খুব জটিল নকশা। এটাও কিন্তু পরে বসানো হয়েছিল। শুরুতে নাকি সোনার পর্দা ছিল। সোনার পর্দা? ভাবা যায়। আচ্ছা, এই সেনোটফগুলোর বিন্যাসেও কি কোনো বিশেষত্ব আছে? মানে শাহজাহানের সমাধিটা তো একদম মাঝখানে নয়। ঠিক পয়েন্টটা ধরেছেন। দেখুন, মুমতাজের সেনোটাফটা একদম কক্ষের কেন্দ্রে। সেটাই নকশার মূল ফোকাস। হুম। শাহজাহানেরটা পরে পশ্চিম দিকে বসানো হয়েছে, যা নকশাটাকে কিছুটা অপ্রতিসম বা এসিমেট্রিক্যাল করে তুলেছে। এটা দেখে মনে হয় যে এটা মূল পরিকল্পনায় ছিল না, পরে যুক্ত করা হয়েছে। ও আচ্ছা। শাহজাহানের সেনোটাফের উপরে একটা কলমদানির প্রতিকৃতি আছে। এটা পুরুষ সমাধি বোঝানোর একটা মুঘল রীতি ছিল। হুম। দুটো সমাধি উত্তর দক্ষিণ অক্ষে রাখা, মাথা উত্তর দিকে আর মুখ পশ্চিম দিকে, মানে মক্কার দিকে ফেরানো। আচ্ছা। মুমতাজের সমাধি লিপিতে আল্লাহর ৯৯টি নাম আর কোরআনের আয়াত খোদাই করা আছে। আর শাহজাহানের লিপিতে তার পরিচয় আর মৃত্যুর তারিখ, মানে ১৬৬৬ সালের ৩১শে জানুয়ারি, সেটা উল্লেখ আছে। তার মানে ভেতরের প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট অর্থ বা কারণ আছে। আচ্ছা, এবার একটু বাগানের দিকে আসা যাক। ওই যে চারদিক ঘেরা বিশাল বাগান, চারবাগ। হ্যাঁ, মুঘল বাগান বা চারবাগ, এটা আসলে পারস্যের যে জান্নাতের বাগান, সেই ধারণা থেকে অনুপ্রাণিত। জান্নাতের বাগান? হ্যাঁ, যেখানে বিশ্বাস করা হয় যে চারটে নদী একটা কেন্দ্রীয় উৎস থেকে বয়ে এসে বাগানকে চার ভাগে ভাগ করেছে। তাজমহলের বাগানটাও দেখুন, দুটো প্রধান পথ দিয়ে চারটে সমান অংশে ভাগ করা। হ্যাঁ, দেখেছি। আর প্রত্যেকটা অংশে আবার ফুলের কেয়ারি। বাগানের ঠিক মাঝখানে সমাধি আর প্রবেশদ্বারের সংযোগস্থলে একটা উঁচু মার্বেলের জলাধার আছে। হ্যাঁ, যেখানে তাজমহলের প্রতিবিম্বটা পড়ে। অসাধারণ লাগে দেখতে। ঠিক, ওই স্থির জলে প্রতিবিম্বটা অসাধারণ। এই জলাধারটাকে আল হাউদ আল কাউথার বলা হয়। এটাও জান্নাতের একটা জলাধারের প্রতীক। বাহ! পুরনো দিনের লেখা থেকে জানা যায় এই বাগান একসময় নাকি গোলাপ, ড্যাফোডেল আর ফলের গাছে একেবারে ভরা ছিল। কিন্তু একটা জিনিস, তাজমহলের সমাধিটা তো বাগানের ঠিক কেন্দ্রে নেই। ওটা তো একেবারে শেষ প্রান্তে নদীর ধারে। এটা কি একটু অন্যরকম নয় চারবাগের সাধারণ নকশা থেকে? ঠিক বলেছেন, এটা চারবাগের সাধারণ নকশা থেকে একটু আলাদা। সাধারণত সমাধি বা প্যাভিলিয়ন থাকে বাগানের মাঝখানে, কিন্তু এখানে সমাধিটা যমুনা নদীর পাড়ে বাগানের শেষ প্রান্তে। হ্যাঁ।
এ কারণটা নিয়ে অনেক ভাবনা চিন্তা হয়েছে। প্রত্নতাত্ত্বিকরা যখন নদীর ওপারে মাহাতাব বাগ বা চাঁদের আলো বাগান আবিষ্কার করলেন, ও হ্যাঁ, মাহতাববাগ। তখন একটা নতুন তত্ত্ব বেশ জোরালো হলো। মনে করা হয় যমুনা নদী নিজেই এই নকশার একটা অংশ ছিল। মানে নদীটাকে জান্নাতের নদীগুলোর একটা হিসেবে কল্পনা করা হয়েছিল। আচ্ছা। তাই সমাধিটাকে নদীর তীরে স্থাপন করা হয়েছে, যাতে নদী আর বাগান মিলে একটা বৃহত্তর স্বর্গীয় উদ্যানের ছবি তৈরি হয়। দারুণ ব্যাখ্যা তো। বাগানে জলের উৎসও ছিল কিন্তু ওই যমুনা নদী। বেশ জটিল একটা উপায়। মানে পশুচালিত কপিকল আর চাকা ব্যবহার করে জল তুলে আনা হতো, তারপর মাটির তলার পাইপের মাধ্যমে ফোয়ারা আর গাছে সেই জল যেত। হুম। যদিও ব্রিটিশ আমলে বাগানের ল্যান্ডস্কেপিং অনেকটা বদলে দেওয়া হয়, লন্ডনের ফর্মাল লনের মতো করে ফেলা হয়, যেটা আমরা এখন দেখি আর কি। ভাবা যায় নদীটাও ডিজাইনের অংশ ছিল। আচ্ছা, এই যে বিশাল নির্মাণ, এ পুরো কাজটা শেষ হতে কতদিন লেগেছিল আর কত লোক কাজ করেছিল? নির্মাণ কাজ শুরু হয়েছিল ধরুন ১৬৩২ সালে, আর পুরো কমপ্লেক্সটা শেষ হতে হচ্ছে প্রায় ১৬৫৩ সাল, মানে প্রায় ২১ বছরের বেশি সময়। ২১ বছর? হ্যাঁ, আর লোক প্রায় ২০,০০০ শ্রমিক, কারিগর, শিল্পী সবাই মিলে এর পেছনে কাজ করেছেন। ২০,০০০? হ্যাঁ, প্রধান স্থপতি হিসাবে ওস্তাদ আহমদ লাহোরীর নামটা পাওয়া যায়, যদিও মনে করা হয় এটা আসলে একটা স্থপতি বোর্ডের সম্মিলিত প্রচেষ্টা ছিল। আচ্ছা। আর খরচ তখনকার হিসাবে প্রায় ৩২ মিলিয়ন রুপি। ৩২ মিলিয়ন? হ্যাঁ, আজকের দিনে এর মূল্য কত হবে সেটা অনুমান করা কঠিন, তবে নিঃসন্দেহে এটা একটা বিপুল পরিমাণ বিনিয়োগ ছিল। এত বড় একটা নির্মাণ নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জ ছিল, বিশেষ করে নদীর ধারে ভিত তৈরি করাটা। অবশ্যই মারাত্মক চ্যালেঞ্জ ছিল। নদীর তীরে নরম মাটিতে এত ভারী একটা মার্বেলের কাঠামো দাঁড় করানো তো সহজ কথা নয়। ঠিক। প্রায় ১.২ হেক্টর এলাকা গভীর করে খোঁড়া হয়েছিল প্রথমে, তারপর মাটি ফেলে ভরাট করা হয় যাতে নদীর জল চুইয়ে এসে ভিতটাকে দুর্বল করতে না পারে। হুম। ভিতের জন্য গভীর কুঁয়ো খোঁড়া হয়েছিল, সেগুলোকে পাথর আর চুন সুরকি দিয়ে ভরাট করা হয়েছিল। খুবই মজবুত ভিত তৈরি করা হয়েছিল। আর ওই বিশাল মার্বেল পাথরগুলো আনা? সেটাও আরেক এলাহি কাণ্ড। রাজস্থানের মকরানা থেকে সাদা মার্বেল আনা হতো, আর ফতেপুর সিকরি থেকে লাল বেলে পাথর। এর জন্য প্রায় ১৫ কিলোমিটার লম্বা মাটির একটা ঢালু পথ তৈরি করা হয়েছিল। ১৫ কিলোমিটার? হ্যাঁ, এই বিশাল পাথরগুলোকে ষাঁড় আর হাতির সাহায্যে ওই পথ দিয়ে টেনে আনা হতো, আর ওপরে তোলার জন্য ছিল খুব জটিল কপিকলের ব্যবস্থা। ভাবাই যায় না। সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? ভাড়া বা স্ক্যাফোল্ডিং যেটা, হ্যাঁ। ওটা কাঠের ছিল না। ইটের তৈরি বিশাল এক ভাড়া বানানো হয়েছিল সমাধির চারপাশে, সেটার আকারের সাথে মিলিয়ে। অনেকে বলেন ওই ভাড়াটাই নাকি নিজে আরেকটা বিশাল নির্মাণ ছিল। সত্যি, নির্মাণের গল্পটাও কম বিস্ময়কর নয়। কিন্তু নির্মাণের পরেও তো তাজমহলের জীবনে অনেক ঝড়ঝাপটা গেছে, তাই না? অবহেলা, লুটপাট। হ্যাঁ, গেছে বইটি। এমনকি নির্মাণের পরপরই ধরুন ১৬৫২ সালে অরঙ্গজেব তার পিতা শাহজাহানকে চিঠিতে জানাচ্ছেন যে বর্ষার জলে কিছু জায়গায় ছিদ্র দেখা দিয়েছে, মেরামত দরকার। ওহ, নির্মাণের পরেই? হ্যাঁ, তারপর তো ইতিহাস অন্যদিকে মোড় নিল। ১৬৫৮ সালে অরঙ্গজেব শাহজাহানকে ক্ষমতাচ্যুত করে আগ্রা ফোর্টে বন্দী করে রাখলেন। হুম। জীবনের শেষ ৮টা বছর শাহজাহান সেই বন্দী অবস্থা থেকে জানালা দিয়ে তাজমহলকে দেখতেন। ১৬৬৬ সালে তার মৃত্যুর পর তাকেও মুমতাজের পাশেই সমাহিত করা হয়। তারপর অষ্টাদশ শতকে? হ্যাঁ, অষ্টাদশ শতকে ভরতপুরের জাট শাসকরা আগ্রা আক্রমণ করে। তারা সমাধি চারপাশে সোনার পর্দা আর দুটো রূপোর ঝাড়বাতি লুট করে নিয়ে যায়। আহারে। এরপর ১৯ শতকের শেষে অবশ্য ভাইসরয় লর্ড কার্জন এর বড়সড় সংস্কার করেন। ভেতরের কক্ষে একটা বড় ব্রোঞ্জের বাতিও লাগান, যেটা কায়রোতে তৈরি হয়েছিল। তার মানে লুটপাট, অবহেলা সবই সইতে হয়েছে একে। আর আধুনিক যুগে এখন তো দূষণ একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে শুনেছি। একদম। বিংশ আর একবিংশ শতকে তাজমহল একেবারে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা ভারত-পাকিস্তান যুদ্ধের সময় শত্রু বিমানকে ধোঁকা দেওয়ার জন্য একে বাঁশের ভাড়া দিয়ে ঢেকে রাখতে হয়েছিল। তাই নাকি? হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে পরিবেশ দূষণ।
মূলত মথুরা তেল শোধনাগার আর অন্যান্য কলকারখানা থেকে বেরোনো সালফার ডাইঅক্সাইড আর তার সাথে যমুনা নদীর দূষণ। হ্যাঁ, ওটা তো মারাত্মক। এইসবের কারণে এর ওই ধবধবে সাদা মার্বেল হলদে বা কোথাও কোথাও বাদামি হতে শুরু করে। এটার জন্য তো ব্যবস্থা নেওয়া হয়েছে, ওই যে TTZ। হ্যাঁ, ঠিক। সুপ্রিম কোর্টের নির্দেশে তাজ ট্রাপিজিয়াম জোন বা TTZ নামে 10,400 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে একটা বিশেষ অঞ্চল ঘোষণা করা হয়েছে। সেখানে দূষণ নিয়ন্ত্রণ খুব কঠোর। কিন্তু সমস্যা আরও আছে। সম্প্রতি যমুনা নদীর জলস্তর খুব নেমে গেছে। এতে এর ভিতের যে কাঠের কাঠামো আছে সেটা নিয়েও বেশ উদ্বেগ দেখা দিয়েছে। কারণ কাঠগুলো জলের নিচে থাকার জন্যই এতদিন টিকে ছিল। ওহ, এটাও একটা সমস্যা। হ্যাঁ, 2010 সালে কিছু ফাটলও দেখা যায়। ঝড় বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগেও ছোটখাটো ক্ষতি তো হয়েই থাকে। তাহলে এর রক্ষণাবেক্ষণ তো একটা বিরাট ব্যাপার। বিরাট। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI এর দায়িত্বে আছে। তারা নিয়মিত কাজ করে চলেছে। যেমন ধরুন, মুলতানি মাটির প্রলেপ দিয়ে মার্বেলের হলদে ভাব কাটানো বা ক্ষতিগ্রস্ত মার্বেল বদলে দেওয়া। এটা একটা নিরন্তর লড়াই। সত্যি টিকে থাকার লড়াই। আচ্ছা, আমরা তাজমহলকে মূলত প্রেমের প্রতীক হিসেবেই জানি, কিন্তু এর বাইরেও কি এর কোনো প্রতীকী তাৎপর্য আছে? অবশ্যই আছে। এটা শুধু প্রেমের নয়, এটা শাহজাহানের ক্ষমতা, তার ঐশ্বর্য আর মুঘল সাম্রাজ্যের যে স্বর্ণযুগ সেটারও প্রতীক। এর যে নিখুঁত প্রতিসাম্য, ওটা শুধু দেখতে সুন্দর তা নয়, ওটা তৎকালীন শাসকের ক্ষমতা, দুনিয়ায় একটা শৃঙ্খলা বা অর্ডার আনার প্রতীকী প্রকাশও বটে। কেউ কেউ এমনও মনে করেন যে এর অবস্থান নাকি গ্রীষ্ম আর শীতকালীন অয়নান্ত বিন্দুতে সূর্যোদয় আর সূর্যাস্তের সাথে সম্পর্কিত। মানে একে মহাজাগতিক ঘটনার সাথেও যুক্ত করা হয়। ইন্টারেস্টিং। আর কোনো গভীর অর্থ, মানে ওই স্বর্গ বা জান্নাতের ধারণার সাথে এর সম্পর্কটা ঠিক কেমন? অনেক বিশেষজ্ঞ, যেমন ধরুন শিল্প ইতিহাসবিদ এবা কোচ, তিনি মনে করেন পুরো কমপ্লেক্সটাই আসলে স্বর্গের বাগানে মুমতাজ মহলের চিরস্থায়ী আবাসের একটা পার্থিব প্রতিরূপ। আচ্ছা। সমাধির গায়ে যে লতাপাতা আর ফুলের নকশাগুলো রয়েছে, ওই প্রাচীনকারী, ওগুলো আসলে স্বর্গীয় বাগানের প্রতীক। আর দিনের আলো বা চাঁদের আলোয় এর মার্বেলের যে রং বদলায়, সকালে গোলাপি আভা, দিনে দুধসাদা, সন্ধ্যায় সোনালি, এটাও যেন এর ঐশ্বরিক বা অপার্থিব চরিত্রটাকে তুলে ধরে। হ্যাঁ, ওটা তো সত্যি অসাধারণ। কোচ আরও একটা ইন্টারেস্টিং কথা বলেন। তিনি মনে করেন পুরো চত্বরটা দুটো ভাগে বিভক্ত। লাল বেলেপাদরের অংশটা, মানে প্রবেশদ্বার, বাজার এলাকা, ওটা যেন পার্থিব জগৎ। আর সাদা মার্বেলের সমাধি আর বাগান, ওটা হলো পরকাল বা আধ্যাত্মিক জগৎ। আর মাঝখানের যে বিশাল প্রবেশদ্বারটা, ওটা যেন এই দুই জগতের মধ্যে একটা রূপান্তরের প্রতীক। বাহ। এখানে সাদা মার্বেলটা বিশেষভাবে পবিত্রতা, জ্ঞান আর মুমতাজের যে আধ্যাত্মিকতা, সেটার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। বাহ, তার মানে তাজমহলকে দেখার অনেকগুলো স্তর আছে, শুধু প্রেমের সৌধ নয়। বর্তমানে এটা তো বিশ্বের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র, তাই না? হ্যাঁ, অবশ্যই। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ তাজমহল দেখতে আসেন। 2022-23 সালেই তো প্রায় 50 লক্ষ পর্যটক এসেছিলেন। 50 লক্ষ? হ্যাঁ, এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো বটেই, আবার 2007 সালে বিশ্বের নতুন 7 আশ্চর্যের একটা হিসেবেও নির্বাচিত হয়েছে। শুক্রবার ছাড়া প্রতিদিন এটা খোলা থাকে, তবে ভিড়টা একটা সমস্যা। অতিরিক্ত ভিড় সামলাতে 2019 সাল থেকে একটা নিয়ম হয়েছে, 3 ঘন্টার বেশি ভেতরে থাকলে জরিমানা দিতে হয়। ও আচ্ছা। এত জনপ্রিয় একটা জায়গা নিয়ে নিশ্চয়ই অনেক মিথ বা প্রচলিত গল্প আছে, যেমন ওই কালো তাজমহলের ব্যাপারটা। একদম। মিথ বা লোককথার তো শেষ নেই। সবচেয়ে জনপ্রিয় বোধহয় ওই ব্ল্যাক তাজের গল্পটাই। হ্যাঁ। বলা হয় শাহজাহান নাকি যমুনার ওপারে নিজের জন্য কালো মার্বেলের একটা সমাধি বানাতে চেয়েছিলেন, কিন্তু ছেলে অরঙ্গজেব খঙ্কা দখল করায় সেটা আর হয়নি। শুনেছি। এই গল্পের উৎস হলেন জঁ ব্যাপটিস্ট ট্যাভার্নিয়ার নামে এক ফরাসি পর্যটক। নদীর ওপারে মাহতাববাগে কিছু কালো পাথরের ধ্বংসাবশেষ দেখে এই ধারণাটা আরও জোরালো হয়েছিল। আচ্ছা। কিন্তু পরে 1990 দশকে প্রত্নতাত্ত্বিক খনন করে দেখা গেছে ওগুলো আসলে বিবর্ণ হয়ে যাওয়া সাদা পাথর, কালো মার্বেল নয়। ও, তাহলে মিথ। হ্যাঁ, তবে মাহতাববাগের পুকুরের সাদা তাজের কালো প্রতিবিম্ব পড়ত, এই তত্ত্বটাও বেশ আকর্ষণীয়। এটা শাহজাহানের ওই প্রতিসাম্যের প্রতি ভালোবাসার সাথে বেশ মেলে। ঠিক।
আর ওই যে একটা ভয়ঙ্কর গল্প শোনা যায় কারিগরদের হাত কেটে ফেলার। ওটার কোনো ঐতিহাসিক ভিত্তি এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ওটা সম্ভবত তাজমহলের অনন্যতা বোঝানোর জন্য বা হয়তো অন্য কোনো কারণে তৈরি হওয়া একটা মিথ। আচ্ছা। একইভাবে লর্ড বেন্টিং নাকি তাজমহল ভেঙে ফেলতে চেয়েছিলেন, এটাও সত্যি নয়। তিনি আগ্রা ফোর্টের কিছু বাতিল মার্বেল বিক্রি করেছিলেন মাত্র। হুম। আর তাজমহল আসলে তেজো মহালয়া নামে এক হিন্দু মন্দির ছিল। পিএনওকের এই দাবিও কিন্তু আদালত এবং এএসআই বারবার খারিজ করে দিয়েছে। এর কোনো প্রমাণ নেই। তার মানে অনেক ভুল ধারণাও প্রচলিত আছে। হ্যাঁ, এমনকি কোনো ইতালীয় বা ফরাসি স্থপতি এটা ডিজাইন করেছেন এমন ধারণারও কোনো শক্ত প্রমাণ নেই। এর নকশা মূলত ভারতীয় আর পার্শ্বিক কারিগরদেরই কৃতিত্ব। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম তাজমহল শুধু দূর থেকে দেখা সুন্দর একটা ছবি নয়, এর প্রতিটা কোণে প্রতিটা পাথরে জড়িয়ে আছে ইতিহাস, শিল্প, বিজ্ঞান, ভালোবাসা, ক্ষমতা আর টিকে থাকার লড়াইয়ের একটা বিরাট গল্প। ঠিক। এটা স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন তো বটই, যার পড়তে পড়তে রয়েছে নানা অর্থ আর প্রতীক। একদম ঠিক। আর শেষ করার আগে একটা প্রশ্ন বা ভাবনা রেখে যায় কি? হ্যাঁ, নিশ্চয়ই। ভাবুন তো, প্রায় ৪০০ বছর আগে তৈরি এই সৌধটা, এটা বানাতে যে বিপুল সম্পদ লেগেছিল, হাজার হাজার মানুষের শ্রম, অভাবনীয় শৈল্পিক মেধা। হুম। এবং আজও একে রক্ষা করার জন্য যে এত চেষ্টা চলছে, পরিবেশ দূষণ, নদীর জলস্তর কমে যাওয়ার, এই সব কিছুর বিরুদ্ধে লড়াই করে একে টিকিয়ে রাখার এই যে বিশ্বজোড়া প্রচেষ্টা, এটা আসলে আমাদের সমাজের কোন গভীর মূল্যবোধকে তুলে ধরে। মানে কোন ধরনের ঐতিহ্যকে আমরা শতাব্দীর পর শতাব্দী ধরে এভাবে আগলে রাখতে চাই। এটা সত্যিই ভাবনার বিষয়।